আগের দিন আমরা জলদূষণ অধ্যায়টা শুরু করেছিলাম এবং তার পাশাপাশি আমরা কি জেনেছিলাম যে পুরো পৃথিবীতে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি রয়েছে এবং সেই জলভাগের মধ্যে কত শতাংশ জল পানের যোগ্য এবং কত শতাংশ জল পানের অযোগ্য সেটা সম্পর্কেও আমরা ধারণা লাভ করতে পেরেছিলাম। কি সবার মনে পড়ছে তো? এবং তার পাশাপাশি আমরা কি জেনেছিলাম যে জলের অপব্যবহারের ফলে বা জলের অপচয়ের ফলে ভারতবর্ষ এবং পুরো পৃথিবীর কোন জায়গাগুলো চরম জলসংকটের মধ্যে পড়েছে সেগুলো সম্পর্কেও ধারণা লাভ করতে পেরেছিলাম। তারপরে আমরা কি জানতে পেরেছিলাম যে জলদূষণ কাকে বলে সেটা। আজকে আমরা কি জানব, এই যে জল দূষণ হচ্ছে সেই জল দূষণ কেন হচ্ছে সেই কারণগুলোই আজকে আমরা আলোচনা করব। আমি তোমাদেরকে জল দূষণের সংজ্ঞাটা আর একবার মনে করিয়ে দিই। আগের দিন আমি কি বলেছিলাম যে জলের সঙ্গে কৃষি, শিল্প, পৌরসভা, গৃহস্থালী ইত্যাদির বর্জ্য পদার্থগুলো যখন মিশবে এবং এই পদার্থগুলো জলের সঙ্গে মিশে জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের যখন পরিবর্তন সাধন করবে এবং তার ফলে মানুষ, প্রাণী ও উদ্ভিদের যখন মারাত্মক ক্ষতি সাধন করবে তখনই তাকে আমরা কি বলবো? জল দূষণ। এই যে জল দূষণ, সেই জল দূষণকারী পদার্থগুলো কী কী, এই বিষয়টা সম্পর্কে তোমাদের পাঠ্য বইতে আলোচনা করা নেই, কিন্তু জল দূষণ পড়তে গেলে এটা জেনে রাখা অবশ্যই দরকার, তাই আমি আলোচনা করছি যে জল দূষণকারী পদার্থগুলো কী কী। জল দূষণকারী পদার্থগুলোকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে অজৈব দূষক আর একটা হচ্ছে জৈব দূষক। অজৈব দূষক কোনগুলো? বিভিন্ন প্রকার গ্যাস, যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, সালফেট লবণ, হাইড্রোজেন সালফাইড, নাইট্রেট লবণ, অ্যামোনিয়া প্রভৃতি জলকে দূষিত করে এবং জলের মধ্যে যে দ্রবীভূত অক্সিজেন রয়েছে সে অক্সিজেনের পরিমাণ হ্রাস করে। বিভিন্ন প্রকার ধাতু, যেমন আর্সেনিক, ক্যাডমিয়াম, সায়ানাইড, লোহা, সীসা, ম্যাঙ্গানিজ, পারদ, নিকেল, দস্তা ইত্যাদি। এছাড়াও শিল্প, কৃষি ও গবেষণাগারে ব্যবহৃত বিভিন্ন ধরনের তেল, কালি, কার্বন, কীটনাশক, তেজস্ক্রিয় পদার্থ প্রভৃতিও কিন্তু জলকে দূষিত করে। এগুলো হলো অজৈব দূষকের অন্তর্গত। এবার জৈব দূষক কোনগুলো? জৈব দূষক হলো শৈবাল জাতীয় উদ্ভিদ, কচুরিপানা, পচনশীল জৈব বস্তু, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, বিষাক্ত জলজ পোকা প্রভৃতিকে জৈব দূষক বলে কিন্তু চিহ্নিত করা হয়। এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি জল দূষণের শ্রেণীবিভাগ আর হচ্ছে উৎস। তো এই যে জল দূষণ, সেই জল দূষণকে মোটামুটি 5 ভাগে ভাগ করা যায়। কি কি সেগুলো? ভৌম জল দূষণ, নদী জল দূষণ, হ্রদ জল দূষণ, সমুদ্র জল দূষণ ও জলাশয়গুলির জল দূষণ। এই যে জল দূষণ হচ্ছে সেই জল দূষণের উৎসগুলো কি কি? তো জল দূষণের উৎসগুলোকে দুটো প্রধান ভাগে ভাগ করা যায়। কি কি? প্রত্যক্ষ উৎস আর একটা হচ্ছে অপ্রত্যক্ষ উৎস। প্রত্যক্ষ উৎস কোনগুলো? যেসব উৎস থেকে জল দূষিত হচ্ছে তাদের যখন সরাসরি আমরা চিহ্নিত করতে পারবো এবং জল কিভাবে দূষিত হচ্ছে তা যদি আমরা বুঝতে পারি তখন সেই উৎসগুলোকে আমরা কি বলবো? প্রত্যক্ষ উৎস। যেমন হচ্ছে কি কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নর্দমা ইত্যাদি। এবার হচ্ছে অপ্রত্যক্ষ উৎস। জল দূষণের উৎসগুলোকে যখন
আমরা সরাসরি চিহ্নিত করতে পারবো না, তখন তাদেরকে আমরা কি বলবো? জল দূষণের অপ্রত্যক্ষ উৎস। অর্থাৎ জল দূষিত হচ্ছে, কিন্তু কিভাবে জল দূষিত হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। যেমন কি কোনো কোনো চাষের জমিতে নিয়মমাফিক রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ না করার জন্য জল দূষিত হচ্ছে কিনা তা বোঝা কিন্তু খুব কঠিন ব্যাপার। তোমাদের পাঠ্য বইতে মোট 8টা কারণ কিন্তু দেওয়া রয়েছে। এই 8টা কারণ আমরা তো অবশ্যই আলোচনা করব, তার পাশাপাশি কিন্তু আরও কয়েকটা কারণ সম্পর্কেও আজকে তোমরা জানতে পারবে। তো প্রথম কারণ কোনটা রয়েছে? প্রথম রয়েছে শিল্প কারখানা থেকে জলদূষণ। তো শিল্প কারখানা সেটা ছোট হোক বা বড়, যে কোনো জায়গা থেকেই কিন্তু জল দূষণ ঘটতে পারে। কিভাবে ঘটে? বিভিন্ন রকম পেট্রোরাসায়নিক শিল্প, পলিথিন প্লাস্টিক শিল্প, জ্বালানি শিল্প, তারপরে খনিজ তেল পরিশোধন শিল্প, বিভিন্ন রকম যানবাহন নির্মাণ কেন্দ্র, ছোট বড় ইলেকট্রিক্যাল ও ইঞ্জিনিয়ারিং শিল্পে প্রচুর পরিমাণে দূষিত রাসায়নিক পদার্থ, সেইগুলো কি কি? অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড এবং বিভিন্ন ধাতু, জিঙ্ক, পারদ, সীসা, ক্রোমিয়াম প্রভৃতি কলকারখানার যে জায়গা থেকে দূষিত জলগুলো বেরিয়ে যাচ্ছে তার সাথে মিশে কোথায় গিয়ে পড়ে? নদী বা সমুদ্রের জলে গিয়ে মিশে জলকে দূষিত করে তোলে। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হলো কি? গৃহস্থালী থেকে জলদূষণ। অর্থাৎ আমরা ঘরে প্রতিদিন যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি সেখান থেকেও কিন্তু জল দূষণ হচ্ছে। কিভাবে হচ্ছে? শহর এবং গ্রাম্য এলাকায় বিভিন্ন আবর্জনা ও বর্জ্য পদার্থ, যেমন কি গৃহস্থালীর দৈনন্দিন রান্না খাবারের টুকরো, দূষিত বস্তু, আমরা যে বাথরুমে জল ব্যবহার করছি সেই নোংরা জল, সাবান, জামা কাপড় কাচার জল, ফিনাইল, ঘর মোছার যে অপরিষ্কার জল, সেইগুলো কি হচ্ছে? আমরা বাড়ির যে জায়গাটা থেকে, অর্থাৎ বাড়ির যে নালা থেকে জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই জলটা কি হচ্ছে? মাটির ভিতরে কিছুটা অংশ কিন্তু চলে যাচ্ছে। তার ফলে ভূগর্ভের জলের সাথে যেমন নোংরা জলটা মিশে যাচ্ছে এবং তার পাশাপাশি সেই জলটা কিন্তু আবার নদী, জলাশয়ে পড়েও কিন্তু জলকে দূষিত করে তুলছে। এছাড়াও বিভিন্ন খাটাল মানে কি? যেখানে গরু, মোষ প্রভৃতি রাখা হয়, এক জায়গায় অনেকগুলো গরু মহিষকে যখন রাখা হয় তখন সেই জায়গাটাকে কি বলা হচ্ছে? খাটাল। আর বাড়িতে যখন রাখা হয় অল্প সংখ্যক গরু বা মোষকে, তখন বাড়িতে মোষ সাধারণত রাখা হয় না, গরু পোষা হয়, তো তাকে আমরা কি বলি? গোয়াল ঘর। সেই খাটাল, তারপরে পশুশালা, বড় বড় যে বাজার রয়েছে সেই বাজার, হাসপাতাল, বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকেও কিন্তু যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হচ্ছে, সেই বর্জ্য পদার্থ থেকে উৎপন্ন যে জলগুলো সেইগুলো কিন্তু পরিষ্কার জলে মিশে গিয়ে জলকে দূষিত করে তুলছে। এবার যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি? কৃষিক্ষেত্র থেকে জল দূষণ। তোমরা অনেকেই জানো যে বর্তমান পৃথিবীর জনসংখ্যা আগের তুলনায় কিন্তু অনেক বেড়েছে। তো এই ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য আমাদের কি দরকার? শস্য বেশি করে উৎপাদন করার দরকার। তো শস্য বেশি করে উৎপাদন করার জন্য বা শস্যের ফলন বৃদ্ধি করার জন্য কৃষকরা বা চাষিরা কী করছে? কৃষিক্ষেত্রে কীটনাশক সার ব্যবহার করছে। এছাড়াও উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হচ্ছে। কেন? শস্যের উৎপাদনটা বাড়ানোর জন্য। তো যখন কৃষক জমিতে এই কীটনাশক সার ব্যবহার করছেন, শুধুমাত্র যে ফসলের উৎপাদন বাড়ানোর জন্য তা কিন্তু নয়, বিভিন্ন পোকামাকড়, আগাছা প্রভৃতি মারার জন্যও কিন্তু কীটনাশক সার ব্যবহার করা হয়ে থাকে। তো এই কীটনাশক সারগুলো কি হচ্ছে? বৃষ্টির জলে তো ধুয়ে যাচ্ছে, বৃষ্টির জলে ধুয়ে গিয়ে এই কীটনাশক মিশ্রিত জল
ভূগর্ভে প্রবেশ তো করছেই, তাছাড়াও পার্শ্ববর্তী জলাশয় এবং নদীর জলে গিয়েও কিন্তু মিশছে। ফলে ভূগর্ভের জল, জলাশয়, নদীর জল কিন্তু দূষিত হচ্ছে। এই যে সার যেগুলো কৃষকরা ব্যবহার করছেন, সেই সারের মধ্যে কিন্তু নাইট্রেট মিশে থাকে অনেক সময়, যেটা একটা মারণ রোগ, ক্যান্সারের কিন্তু অন্যতম কারণ। এছাড়াও শিশুদের মাথার রক্ত চলাচলেও কিন্তু এই নাইট্রেট বিশেষভাবে অসুবিধার সৃষ্টি করে। এবার পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ। বিভিন্ন রকম পারমাণবিক চুল্লি, তারপরে চিকিৎসা কেন্দ্র বা বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবহারের পর কী করা হয়, সমুদ্রে বা নদীতে ফেলে দেওয়া হয়। কিন্তু যারা এগুলো ফেলছেন তারা কিন্তু নিজেরাও জানেন যে এখান থেকে কিন্তু জল দূষণ হবে এবং সেটা নিশ্চিত। তা সত্ত্বেও কিন্তু তারা অবলীলায় এই কাজটা দিনের পর দিন ধরে করে যাচ্ছেন এবং এখনও করছেন। এর ফলে কি হচ্ছে, বিভিন্ন পারমাণবিক বিস্ফোরণের পর যে তেজস্ক্রিয় পদার্থ, সেই তেজস্ক্রিয় পদার্থগুলো জলে মিশে যাচ্ছে এবং জলে মিশে গিয়ে কিন্তু জল দূষণ ঘটাচ্ছে। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি খনিজ তেল থেকে জল দূষণ। বিভিন্ন রকম খনিজ তেলবাহী যে জাহাজ, সেই জাহাজগুলো যদি সমুদ্রে কোনো কারণে ডুবে যায় বা জাহাজে জাহাজে যদি সংঘর্ষ হয়, তার ফলে যদি জাহাজে ফাটল হয়, এছাড়া ট্যাঙ্কার থেকে তেল চুয়ে পড়ে বা জাহাজে যদি আগুন লাগে, তাছাড়া মাঝ সমুদ্রে জাহাজের ট্যাঙ্কার যদি পরিষ্কার করা হয়, এছাড়াও অগভীর সমুদ্রাঞ্চলের তৈলখনি থেকে যে তেল তোলা হচ্ছে, সেই তেল তোলার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার ফলেও কিন্তু সমুদ্র জলে খনিজ তেল মিশে গিয়ে জলকে বিষাক্ত করে তোলে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি তাপীয় দূষণ। তো বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেটা তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে পারে, আবার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে পারে। তো তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয়, আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম আর থোরিয়ামের দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। তো এই বিদ্যুৎ উৎপাদনের জন্য যে কারখানাগুলো স্থাপন করা হয়েছে, সেই কারখানাগুলোতে জল তো ব্যবহার করা হয়ই, কারণ জল ছাড়া আমরা কোনো কাজই কিন্তু করতে পারি না। তো বিদ্যুৎ উৎপাদনের জন্য যতটা জল দরকার হচ্ছে ততটা তো ব্যবহার করা হচ্ছেই। তারপরে যে জলটা এই কেন্দ্রগুলো দিয়ে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যে জায়গাটা রয়েছে যেখান থেকে নোংরা জলটা বেরিয়ে যাবে, সেই জলটা যখন বেরোচ্ছে, সেই জলটা কিন্তু যথেষ্ট উষ্ণ থাকে। তো এই উষ্ণ দূষিত যে জলটা অবশ্যই নোংরা জল, সেই জলটা সরাসরি গিয়ে কোথায় মিশছে, জলাশয়ে মিশছে, আবার নদীর জলে মিশে সেখানকার জলকেও কিন্তু দূষিত করে তুলছে। এবং এই জলাশয়ে ও নদীতে এই উষ্ণ জল মেশার ফলে কি হচ্ছে, জলে যে অক্সিজেনের পরিমাণ রয়েছে, সেই অক্সিজেনের পরিমাণটা কিন্তু কমিয়ে দিচ্ছে। ফলে বিভিন্ন জলজ উদ্ভিদ ও প্রাণী কিন্তু মারা যাচ্ছে। জলে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার জন্য তো মারা যাচ্ছেই, এছাড়া গরম জলটা ঠান্ডা জলে মেশার জন্যও কিন্তু জলজ উদ্ভিদ ও প্রাণী কিন্তু মারা যাচ্ছে। এবার পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি বায়ু দূষণের কারণে জল দূষণ। তো বিভিন্ন কলকারখানা এবং যানবাহনের থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে, সেই ধোঁয়ার মধ্যে মিশে থাকছে কি সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড ও কার্বন মনোক্সাইড। এই বিষাক্ত গ্যাস বা বিষাক্ত ধোঁয়াগুলো বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করছে। বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড। এবং এই বিক্রিয়াজাত পদার্থগুলো বৃষ্টির জলের সাথে কিন্তু মাটিতে এসে পড়ছে, এবং সেটা ভূপৃষ্ঠের উপর তো পড়ছেই, তাছাড়াও বিভিন্ন জলাশয়ে
জলেও পড়ছে, ফলে জলকে কি করে তুলছে? জলকে আম্লিক করে তুলছে। এই যে পদ্ধতিটা, একে আমরা কি বলে থাকি? অম্ল বৃষ্টি বলে থাকি। কেন? এই যে জলকে যে আম্লিক করে তুলছে, তখন জলের যে পিএইচ মাত্রা, সেই পিএইচ মাত্রাটা কিন্তু 7-এর চেয়ে অনেক কম হয়ে যায়। এবং বিভিন্ন রকম যে অ্যাসিড, সেই অ্যাসিড কিন্তু এই জলের সাথে মিশে থাকে এবং বৃষ্টির জলের সাথে কিন্তু সেই অ্যাসিডগুলো মাটিতে পড়ে। তার পাশাপাশি বিভিন্ন জলাশয়ে পড়ে জলের যে ধর্মটা, সেই ধর্মের কিন্তু পরিবর্তন ঘটায়। এবার পরবর্তী যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি? আর্সেনিক দূষণ। তোমরা আগের দিনের ক্লাসে ভৌম জল সম্পর্কে কিন্তু ধারণা লাভ করেছিলে। তো এই ভৌম জলটা যেটা ভূ অভ্যন্তরে রয়েছে, সেই ভূ অভ্যন্তরের জলটা আমরা কিন্তু নলকূপের মাধ্যমে, অর্থাৎ হ্যান্ডপাম্পের মাধ্যমে কিন্তু পেয়ে থাকছি ভূপৃষ্ঠের উপর থেকে। তো এই যে ভৌম জল, সেই ভৌম জল যদি আমরা অপ্রয়োজনে অতিরিক্ত ব্যবহার করি বা জল যদি আমরা অপ্রয়োজনে অপচয় করি, তাহলে কিন্তু একটা সময় এই ভৌম জল স্তর অনেকটা নিচে নেমে যাবে। এবং এই ধারাবাহিকতা যদি চলতে থাকে, তাহলে কিন্তু যে জায়গাগুলো এখনও খরার কবলে পড়েনি, সেই জায়গাগুলো কিন্তু অতি শীঘ্রই খরার কবলে পড়বে, এবং সেটা কিন্তু নিশ্চিত। তো এই অপ্রয়োজনে অতিরিক্ত জল আমরা যখন ভূগর্ভ থেকে তুলে নিচ্ছি, তার ফলে কিন্তু মাটির ভিতরে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হচ্ছে। এবং এই ফাঁকা জায়গায় আর্সেনিকের যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে একটা বিষাক্ত যৌগ তৈরি করছে। তারপর এই বিষাক্ত যৌগ কি করছে? ভূগর্ভের জলের সাথে কিন্তু মিশে যাচ্ছে, এবং সেই বিষাক্ত যৌগ মিশ্রিত জলটাই কিন্তু তখন নলকূপের মাধ্যমে ভূপৃষ্ঠে আমরা পাচ্ছি, এবং আমরা নিজেদের অজান্তেই কিন্তু সেই জলকে পানীয় জল হিসাবে ব্যবহার করছি। এবং এই জলে ফ্লুওরিনের যৌগ, ক্লোরিন অতিরিক্ত পরিমাণে যদি থাকে, তার ফলেও কিন্তু জল দূষিত হয়। এই আর্সেনিক যৌগ মিশ্রিত জল যদি আমরা দীর্ঘদিন পান করি, তাহলে এর যে কুপ্রভাব রয়েছে, সেই কুপ্রভাবটা কিন্তু একটা সুদূর প্রসারী। এর ফলে শুধু যে প্রাণীকুলের ক্ষতি হয় তা কিন্তু নয়, উদ্ভিদকুলেরও কিন্তু যথেষ্ট ক্ষতি হয়। তাহলে আমাদের কি করতে হবে? অপ্রয়োজনে ভূগর্ভের জলকে কিন্তু ব্যবহার করা যাবে না, বা জলের অপচয়ও কিন্তু করা যাবে না। আর কেউ যদি জলের অপচয় করে, তাহলে কিন্তু তাকে ভালো করে বোঝাতে হবে যে জলের অপচয়ের সুদূর প্রসারী ফল কি হতে পারে। এবারের পয়েন্ট হচ্ছে শহর অঞ্চলের আবর্জনা ও বর্জ্য পদার্থ থেকে জল দূষণ। তো শহর অঞ্চলে জায়গার তুলনায় তো জনসংখ্যা বেশি, এবং প্রতিটা বাড়ি বা ফ্ল্যাট বলো, সবগুলোই কিন্তু খুব কাছাকাছি। আমাদের এখানে পার্শ্ববর্তী দুটো বাড়ির মধ্যে একটু ফাঁকা জায়গা থাকলেও শহরে কিন্তু সেটা খুব একটা লক্ষ্য করা যায় না। তো এই শহর অঞ্চলের আবর্জনা ও বর্জ্য পদার্থ জল দূষণের কিন্তু একটা অন্যতম প্রধান কারণ। শহরের যে পয়ঃপ্রণালীর যে ব্যবস্থা, সে পয়ঃপ্রণালী থেকে যে দূষিত জল নদী, হ্রদ এবং সমুদ্রে কিন্তু গিয়ে মেশে। এর ফলে নাইট্রেট ক্লোরাইড, সালফেট, বিভিন্ন দ্রাব্য কঠিন পদার্থ প্রভৃতি পদার্থগুলো জলে মিশে কিন্তু জলকে দূষণ করে। এরপরের পয়েন্টটা রয়েছে গ্রামাঞ্চলের আবর্জনা ও দূষিত পদার্থ। ভারতের গ্রামাঞ্চলে এখনও প্রায় 50% বাড়িতে কিন্তু পায়খানার সুবিধা নেই। তবে এই যে শতাংশটা বললাম, সেই শতাংশের পরিমাণটা কিন্তু এখন অনেকটা কম, কারণ পাকা পায়খানা না হলেও কাঁচা পায়খানার ব্যবস্থা কিন্তু এখন অনেক বাড়িতেই লক্ষ্য করা যায়, এবং প্রত্যন্ত গ্রামেও কিন্তু সেই ব্যবস্থা মোটামুটি কম বেশি রয়েছে।
তো যে জায়গাগুলোতে এখনও এই ব্যবস্থা নেই সেই জায়গার মানুষজন কি করে, নদী, বাঁধ বা ফেলে রাখা যে জমিগুলো রয়েছে, অর্থাৎ যে জমিগুলো চাষবাসের উপযুক্ত নয়, সেই জায়গাগুলোকে গিয়ে মলমূত্র ত্যাগ করে। এছাড়া যেসব বাড়িতে পয়ঃপ্রণালী আছে সেগুলোতে কোনো পরিশোধনের ব্যবস্থা না থাকার কারণে কি হচ্ছে, অপরিশোধিত অবস্থায় বর্জ্য পদার্থ জমিতে, নদী ও জলাশয়ে গিয়ে মিশছে। ফলে ভূপৃষ্ঠের ও ভূ অভ্যন্তরের জল কিন্তু দূষিত হচ্ছে। এরপরের পয়েন্ট হচ্ছে বৃষ্টির জলে জনবসতি অঞ্চলের ময়লা জল। যদি হঠাৎ এক পশলা বৃষ্টি হয়, সে বৃষ্টি হওয়ার পর শহর ও গ্রামাঞ্চলের ময়লা আবর্জনা থেকে সৃষ্ট বিভিন্ন বিষাক্ত রাসায়নিক ও রোগ সৃষ্টিকারী জীবাণু নর্দমা, খাটাল, শ্মশান, ভাগাড় প্রভৃতি থেকে সৃষ্ট দূষিত পদার্থ নদী, জলাশয় এবং ভৌম জলকে কিন্তু দূষিত করে তোলে। এরপরে যেটা খুব সাধারণ একটা এবং নিত্য প্রয়োজনের মধ্যে পড়ে এবং তার দ্বারাও কিন্তু আমাদের এই যে অতি প্রয়োজনীয় জল কিন্তু দূষিত হয়, সেটা হচ্ছে ডিটারজেন্টের ব্যবহার। ডিটারজেন্ট মানে তোমরা নিশ্চয়ই জানো, যার দ্বারা আমরা জামাকাপড় পরিষ্কার করি সেইগুলো। বর্তমানে জামাকাপড় পরিষ্কারের জন্য সাবানের পরিবর্তে কি করা হচ্ছে, বিভিন্ন রকম ডিটারজেন্ট ব্যবহার করা হচ্ছে। সেটা যে কোনো কোম্পানিরই ডিটারজেন্ট হতে পারে। এই ডিটারজেন্টের মধ্যে অ্যালকাইল বেনজিন সালফেট বা সংক্ষেপে যাকে বলা হয় ABS নামক রাসায়নিক পদার্থ গুঁড়ো সাবানের অন্যতম প্রধান উপাদান। গুঁড়ো সাবান কাকে বলছে? এই ডিটারজেন্টকেই বলছে, অর্থাৎ সার্ফ, যেটা বললে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এই যে উপাদানটা অর্থাৎ অ্যালকাইল বেনজিন সালফেট, সেটা কিন্তু একটা অন্যতম জলদূষক পদার্থ। জল দূষণের পরবর্তী পয়েন্ট হচ্ছে রোগ জীবাণুর মিশ্রণ। কোনো প্রবাহিত জলের সঙ্গে বর্জ্য পদার্থের যদি মিশ্রণ হয় তাহলে সেই মিশ্রণের ফলে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া প্রভৃতি ওই প্রবাহিত জলকে কিন্তু অতি সহজেই দূষিত করে তুলতে পারে। আমরা আগের দিন কি পড়েছিলাম? জল কিভাবে দূষিত হয়। আজকে আমরা যেটা পড়ব যে দূষিত জল পান করার ফলে জলজ উদ্ভিদ, প্রাণী এবং এই পুরো প্রাণী জগতের কী ক্ষতি হচ্ছে সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে যেটা আলোচনা করব অর্থাৎ জল দূষণের যে কুফল, সেটা হচ্ছে কি মিনামাটা রোগ। এই মিনামাটা রোগটা 1956 সালের মে মাসে জাপানের যে মিনামাটা উপসাগর রয়েছে সেই মিনামাটা উপসাগরের পার্শ্ববর্তী অঞ্চলে অর্থাৎ উপকূল ধরে যে সমস্ত মানুষরা বসবাস করতেন বা যেসব অধিবাসীরা বসবাস করতেন তারা এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। কিভাবে আক্রান্ত হয়েছিলেন? যে এই যে মিনামাটা উপসাগর তার পাশে বা পার্শ্ববর্তী এলাকায় যে রাসায়নিক কারখানা রয়েছে সেই রাসায়নিক কারখানা থেকে পারদযুক্ত তরল পদার্থ সমুদ্রে ফেলা হতো এবং এই সমুদ্রে ফেলার ফলে সমুদ্রের মাছগুলো এই জল খেয়ে সংক্রমিত হতো এবং সেই মাছ যখন ওই এলাকার বা উপকূলে অঞ্চলের অধিবাসীরা খেতেন তার দ্বারাই কিন্তু তারা এই রোগে আক্রান্ত হতেন। অর্থাৎ কোন রোগ? সেই রোগটা হচ্ছে মিনামাটা রোগ। এই মারাত্মক পারদ দূষণের ফলে প্রায় 30 বছর ধরে অসংখ্য মানুষ আর জীবজন্তু কিন্তু মারা গিয়েছিল। জল দূষণের কারণ পড়ার সময় এটা জেনেছিলে যে সমুদ্র দিয়ে যে তেলবাহী জাহাজগুলো আসে সেই তেলবাহী জাহাজগুলো যদি কোনো কারণে দুর্ঘটনাগ্রস্ত হয় তার ফলে সেই জাহাজ থেকে যে খনিজ তেলগুলো সমুদ্রের জলে মেশে তার দ্বারাও কিন্তু জল দূষণ হয়। তো উপসাগরীয় যুদ্ধের সময় দক্ষিণে সৌদি আরব ও উত্তর ইরাক বেষ্টিত একটা রাজতান্ত্রিক রাষ্ট্র রয়েছে
যেটা একটা ছোট তেল সমৃদ্ধ রাজ্য। তার নাম কি? কুয়েত। তো কুয়েতে এই যুদ্ধের সময় প্রচুর তেলের কূপ জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে এই প্রচুর পরিমাণ তেল পারস্য উপসাগরের জলে মিশে গিয়েছিল। তার ফলে ওই উপসাগরের যে সমস্ত সামুদ্রিক প্রাণী এবং উদ্ভিদরা রয়েছে তারা কিন্তু মারা গিয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে হলদি নদীর তীরে অবস্থিত হলদিয়াতে একটা পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। এই পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্র থেকে বিভিন্ন যে বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থগুলো যখন হলদি নদীর জলে এসে মেশে তার ফলে কিন্তু জল দূষিত হয় এবং এই জল দূষণের ফলে হলদি নদীতে ইলিশ মাছের যে আনাগোনাটা, সেই আনাগোনাটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। এবার জলে যদি অতিরিক্ত পরিমাণে আর্সেনিক মিশে থাকে এবং সেই জল যদি আমরা দীর্ঘদিন ধরে পান করি তাহলে কি হবে? মানুষের দেহে আর্সেনিকোসিস রোগের প্রভাব দেখা দেবে। এর ফলে হাতের এবং পায়ের তলায় কালো রঙের দাগ এবং ক্ষত সৃষ্টি হবে, যাকে কি বলা হয়? ব্ল্যাকফুট ব্যাধি বা ব্ল্যাকফুট ডিজিজ। পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া, হুগলি, হাওড়া, বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু এই রোগের প্রভাব বেশি লক্ষ্য করা যায়। এই আর্সেনিকযুক্ত জল যদি আমরা বেশি দিন ধরে পান করি তাহলে ব্ল্যাকফুট ব্যাধির পাশাপাশি জ্বর, বমি, মাথা ব্যথা, শরীরের অন্যান্য অংশে অস্বাভাবিক ব্যথা, রক্ত আমাশা প্রভৃতি রোগও কিন্তু হতে পারে। দূষিত জল পান করার ফলে তো অনেক রোগই হয়, সেই রকম আর একটা রোগ হচ্ছে ইতাই ইতাই বা আউচাউচ রোগ। জাপানের জিনসু নদীর জলে আশপাশের দস্তা খনি ও দস্তা নিষ্কাশন কারখানা থেকে যে দূষিত জলটা নদীর জলে এসে মিশছে সেখানে জলে ক্যাডমিয়াম মিশ্রিত থাকে। এবার ওই ক্যাডমিয়াম মিশ্রিত জলকে এই নদী অববাহিকায় বসবাসকারী অধিবাসীরা নিজেদের অজান্তেই ধানের চাষে সেই জলকে ব্যবহার করে। ফলে কি হয়? ধান গাছের মাধ্যমে চালে ক্যাডমিয়াম সঞ্চিত হয়। এবার এই ক্যাডমিয়াম সঞ্চিত বা ক্যাডমিয়াম যুক্ত চাল যদি দীর্ঘদিন খাওয়া হয় তাহলে কিন্তু ক্যাডমিয়াম সংক্রমণজনিত রোগের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগের ফলে অস্থিভঙ্গুরতা অর্থাৎ হাড়ের ক্ষয় এবং অস্থিমজ্জার সমস্যা ঘটে। এই যে রোগটা তাকেই কি বলা হচ্ছে? ইতাই ইতাই বা আউচাউচ রোগ। এরপরে দেখো, আমাদের কলকাতার যে পূর্ব অংশ রয়েছে সেখানে অনেকগুলো জলাভূমি রয়েছে এবং সেই জলাভূমিতে কি হয়? মাছের চাষ হয়। কিন্তু সেই জলাভূমির জল দূষিত হয়ে যাওয়ার ফলে সেই মাছের যে ভেড়িগুলো সেখানেও কিন্তু মাছ অনেক কমে গেছে। এই রকম ভারতবর্ষের কেরালার কুট্টুনারে, ওড়িশার চিল্কায়, অন্ধ্রপ্রদেশের কোলেরুতেও কিন্তু জলে কীটনাশক মিশে যাওয়ার ফলেও কিন্তু প্রচুর মাছ মারা যাচ্ছে। এবার তোমরা যেটা সম্পর্কে জানবে সেটা হলো কি? ইউট্রিফিকেশন। এটাও কিন্তু জল দূষণের কুফল। তো জলে ফসফেটের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে বিভিন্ন জলজ উদ্ভিদ যেমন হচ্ছে কি শৈবাল, আগাছা, কচুরিপানা, তাদের বৃদ্ধির হার কিন্তু খুব বেড়ে যায়। এর ফলে জলে যে দ্রবীভূত অক্সিজেন রয়েছে তার পরিমাণ কমে যাবে। তার ফলে অন্যান্য যে জলজ উদ্ভিদ এবং প্রাণীরা রয়েছে তাদের বৃদ্ধি ব্যাহত হবে এবং একটা সময় তারা কিন্তু মারাও যেতে পারে। একেই কি বলা হচ্ছে? ইউট্রিফিকেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বে প্রতি বছর প্রায় 30 লক্ষ শিশু ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস, আমাশয়, কলেরা, আন্ত্রিক প্রভৃতি জলবাহিত রোগের দ্বারা আক্রান্ত হয় এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরা মারাও যায়। তাহলে এই সংক্রমণ থেকে এই শিশুদেরকে বাঁচাতে কি করতে হবে? বিশুদ্ধ পানীয় জল খাওয়াতে হবে। কিছু সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই মেনে চলতে হবে, যেমন নোংরা জিনিসে খাওয়া যাবে না, নোংরা পাত্রে জল রাখা যাবে না, যে জিনিসের মাধ্যমে শিশুকে জল পান করানো হচ্ছে সেটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ইত্যাদি। এছাড়াও
শৌচাগার অর্থাৎ বাথরুম পায়খানা সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং ঘর এবং পার্শ্ববর্তী এলাকায় যে নোংরাগুলো রয়েছে সেই নোংরা আবর্জনা কিন্তু একটা সঠিক জায়গায় ফেলতে হবে, অর্থাৎ বিশুদ্ধ জল পান, সাধারণ কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা, শৌচাগার ঠিকভাবে ব্যবহার এবং নোংরা আবর্জনা আমরা যদি সঠিকভাবে নির্দিষ্ট জায়গাতে ফেলতে পারি তাহলে কিন্তু এই রোগের আক্রমণ থেকে শিশুদেরকে আমরা রক্ষা করতে পারব। দূষিত জল পান করার ফলে প্রতি বছর যে শুধু শিশুরাই আক্রান্ত হচ্ছে তা কিন্তু নয়, অন্যান্য ব্যক্তিরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। তো তোমরা এটা জানো নিশ্চয়ই যে পেটের রোগ সংক্রান্ত কোনো কারণে কোনো ব্যক্তি যদি নিজের প্রয়োজনে বা তার বাড়ির বাচ্চার প্রয়োজনে যদি ডাক্তারখানায় যান তাহলে ডাক্তারবাবু কি বলেন যে জল ফুটিয়ে খান। জল ফুটিয়ে সেই গরম জলটাই নয়, কিন্তু জল ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিয়ে তারপরে খান। তো তোমরা এটা জানো যে জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটে বাষ্পে পরিণত হয়। তো জীবাণুযুক্ত জলকে অর্থাৎ দূষিত জলকে যদি আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 মিনিট ফোটাই তাহলে কিন্তু জলের বেশিরভাগ জীবাণুই নষ্ট হয়ে যায়। এছাড়াও নোংরা জল বা ঘোলা জল, সেই জলকে যদি আমরা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু নোংরা যে জিনিসগুলো জলের মধ্যে মিশে রয়েছে সেটা কি হবে, জলের নিচে থিতিয়ে পড়বে এবং উপরে যে জলটা আমরা পাবো সেই জলটা কিন্তু পরিশ্রুত জল। পরিশ্রুত জল বলে কিন্তু এটা নয় যে সেটা পানের যোগ্য, কেমন? এছাড়াও জলে যদি নির্দিষ্ট পরিমাণে ক্লোরিন দেওয়া হয়, খুব বেশি দিলে কিন্তু সেটা আবারও পানের অযোগ্য হয়ে যাবে। তো নির্দিষ্ট পরিমাণে যদি ক্লোরিন দিই তাহলেও কিন্তু জলের জীবাণু মুক্ত করা সম্ভব। এছাড়াও আজকাল বেশিরভাগ বাড়িতেই কিন্তু জল পরিশুদ্ধ করার জন্য বিভিন্ন মেশিন লাগানো থাকে। সেই মেশিনগুলো বিভিন্ন কোম্পানির হয়। তো যখন এই মেশিনগুলো ছিল না বা সবার সাধ্যের মধ্যে ছিল না তখন তোমরা দেখেছো বা বাড়িতে বড়দের কাছে গল্প শুনে থাকতে পারো যে আগে যখন জল পরিশ্রুতকরণের এই উন্নত মাধ্যম ছিল না তখন মানুষ কী করতো, একটা পরিষ্কার কাপড় নিত আর তার নিচে রাখতো একটা পরিষ্কার ফাঁকা পাত্র। তারপর ওই পরিষ্কার কাপড়ের উপরে নোংরা মিশ্রিত জল ঢালতো। জলের মধ্যে মিশে থাকা নোংরাগুলো ওই কাপড়ে আটকে যেত আর পরিষ্কার জলটা কোথায় পড়তো, নিচের রাখা ফাঁকা পাত্রে। তারপর ওই জলকে ফুটিয়ে মানুষ কিন্তু পান করত এবং তখনই সেটা ব্যবহারের উপযোগী হয়ে উঠত। সেই পদ্ধতি অনেক উন্নত হয়েছে, বেশিরভাগ বাড়িতেই এখন জল পরিশ্রুত করার জন্য মেশিন লাগানো রয়েছে। অবশ্যই সবার পক্ষে সেটা সম্ভব হয়নি, কারণ সেটা অনেক ক্ষেত্রেই সাধ্যের বাইরেও চলে যায়। তো এই পদ্ধতিগুলো ছাড়াও কড়াইশুঁটি, অড়হর ডাল, মসুর ডাল প্রভৃতি কতকগুলো গাছ জলের নোংরাকে কিন্তু পাত্রের তলায় থিতিয়ে দিতে কিন্তু সাহায্য করে। তো এইভাবে কিন্তু আমরা নোংরা জলকে কিন্তু পরিশ্রুত করতে পারি। আমাদেরকে জল দূষণ নিয়ন্ত্রণ বা জল দূষণ প্রতিরোধ কীভাবে করা যায় সেটা সম্পর্কে জানতে হবে। তো জল দূষণ নিয়ন্ত্রণ আটকানোর জন্য প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, জলের অতিরিক্ত ব্যবহার কমানোর পাশাপাশি জলের অপচয় বন্ধ করতে হবে এবং জলের পুনর্ব্যবহারের দিকে যেমন নজর দিতে হবে তার সাথে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তো কয়েকটা পদক্ষেপ যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু জল দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব। এই জল দূষণ 3 রকমভাবে নিয়ন্ত্রণ করা যায়। কি কি? আইনসম্মতভাবে, প্রযুক্তিগতভাবে আর হচ্ছে ব্যক্তিগতভাবে। জল দূষণ প্রতিরোধের জন্য পৃথিবীর সব রাষ্ট্রেই আইন প্রণয়ন করা হয়েছে, ভারতও সেখানে ব্যতিক্রম নয়। 1974 খ্রিস্টাব্দে ওয়াটার অ্যাক্ট এবং 1977 খ্রিস্টাব্দে ওয়াটার সেস অ্যাক্ট প্রবর্তন করা হয়েছে। তো এইবার যেটা জানবো সেটা হচ্ছে কি কী পদ্ধতি আমরা অবলম্বন করব।
তো যে কারণে জল দূষণ হচ্ছিল সেই কারণগুলো যদি পুনরায় না ঘটে বা সেই ঘটনাগুলো যদি পুনরায় না ঘটে তাহলেই জল দূষণ কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। নদী, খাল, বিল, জলাশয়, সমুদ্র ইত্যাদিতে সরাসরি আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। পয়ঃপ্রণালীর জলকে শোধন করে নদী, জলাশয় বা সমুদ্রে ফেলতে হবে। পুকুর, খালবিলের জলে গবাদি পশু স্নান একদমই করানো যাবে না। যে সমস্ত ডিটারজেন্টে বেশি মাত্রায় ফসফেট মিশে রয়েছে সেইগুলোর দ্বারা জামাকাপড় কাচা বন্ধ করতে হবে। কৃষিক্ষেত্রে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য অতিরিক্ত সার এবং কীটনাশকের ব্যবহার বন্ধ করতে হবে। আবর্জনা দিয়ে যে জলাশয় ভরাট করা হয় সেটা একদমই করা যাবে না। সমুদ্রের জলে খনিজ তেল ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য যে গরম জল, সেই গরম জলকে ঠান্ডা করে তবেই নদী বা সমুদ্রে ফেলতে হবে। বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, শৈবাল এবং রাসায়নিকের মাধ্যমে সমুদ্রে ভাসমান তেলের দূষণ নিয়ন্ত্রণ করা যেতে পারে। নিরাপদ পানীয় জলের জন্য নলকূপের জলের দূষণের বৈজ্ঞানিক পরীক্ষা করতে হবে, অর্থাৎ জলে আর্সেনিক যুক্ত হয়েছে কিনা বা ফ্লুরাইড মিশে রয়েছে কিনা সেটা মাঝে মাঝে পরীক্ষা করতে হবে। জল দূষণ সংক্রান্ত আইনগুলোকে মেনে চলা হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এর পাশাপাশি জল দূষণের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আমরা যদি জনসচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে কিন্তু জল দূষণ আমরা কমিয়ে আনতে পারবো।